নমস্কার, শুভ সন্ধ্যা প্রত্যেককে। আজকে আমি আবার লাইভে এলাম, একটা অ্যাস্ট্রোলজির একটা টপিক আপনাদের সঙ্গে ডিসকাস করতে ইচ্ছা হলো, তাই এলাম। সেটি হচ্ছে খুব কমন একটি টপিক, সেটি হচ্ছে জটক বিচার বা ম্যাচ মেকিং, যেটাকে আমরা বলি করতে বিয়ের আগে মূলত। তো জটক বিচার একটি ভিভিড একটি সাবজেক্ট। তো আমরা সাধারণত যেটিকে প্রায়োরিটি দিয়ে থাকি বা যেটিকে মান্যতা দিই বা মেনলি যেটাকে করে থাকি, সেটা হচ্ছে অষ্টকূট বিচার বা 36 পয়েন্ট ম্যাচ। তো এটি কিন্তু একমাত্র প্রসেস নয়। অষ্টকূট বিচার তো করা উচিত, কিন্তু অষ্টকূট বিচারটা দেখা যায় যে সবসময় যে সঠিক হয় তা নয়। অষ্টকূট বিচারের অনেক কিছু খামতি থেকে যায় উইথ রেসপেক্ট টু, কারণ আমাদের অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে স্থানকাল পাত্রের নিরিখে সমস্ত কিছু বিচার হয়। তো বেসিক্যালি যেটি জটক বিচার বা বিবাহ পরবর্তীকালে যেই ফ্যাক্টরসগুলি কাজ করে, ডেফিনেটলি জটক বিচার তো একটা পয়েন্ট। মেনলি তার মধ্যে দুটো পার্ট থাকে, একটা হচ্ছে রাশিকূট এবং একটা হচ্ছে নারীকূট। এই দুটো খুব ইম্পর্টেন্ট। একই নারীতে বিয়ে হওয়া উচিত না, এটা আমরা সবাই জানি। আদি, মধ্য এবং অন্ত নারী একই নারীর মধ্যে বিয়ে হওয়া উচিত না। এবং রাশিকূটের মধ্যে ছেলের থেকে মেয়ের রাশি, সেম রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি, সপ্তম রাশি, দশম রাশি বা একাদশ রাশিতে বলা হয় শুভ। এর বাইরেও কিন্তু নানান রুলস আছে, যেগুলি জটক বিচারের ক্ষেত্রে অত্যন্ত ইম্পর্টেন্ট। তার মধ্যে থেকে একটি আমি যেটা বলবো সেটা হচ্ছে নির্দিষ্ট বা ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার করা। এবার দেখুন, আমরা অনেকেই এই সমস্ত টার্মিনোলজির সঙ্গে পরিচিত, যে মাঙ্গলিক দোষ, মাঙ্গলিক দোষে কি হয় ইত্যাদি ইত্যাদি। তো বেসিক্যালি মাঙ্গলিক দোষটাও কিন্তু শুধুমাত্র একটি ফ্যাক্টর নয় হরোস্কোপের বিচারের ক্ষেত্রে, মানে জটক বিচারের ক্ষেত্রে। হ্যাঁ, একজন মাঙ্গলিক ব্যক্তি আর একজন নন মাঙ্গলিক ব্যক্তিকে বিয়ে করতেই পারেন, এবং এরকম নয় যে তাদের বিবাহ স্প্যান বা ম্যারিড লাইফের স্প্যান বেশি দিন থাকবে না। এরকম দেখা গিয়েছে যে তারা মোটামুটি 40 ইয়ার্স কাটিয়ে দিয়েছেন, একজন মাঙ্গলিক একজন নন মাঙ্গলিক। তো সেটা নিয়ে কোনোভাবে ওরিড হওয়ার বা চিন্তিত হওয়ার কোনো জায়গা নেই। এবার তাহলে কোনটাকে আমাদের দেখা প্রয়োজন? আমাদের ইন্ডিভিজুয়াল হরোস্কোপ বিচার করা প্রয়োজন। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট। সেটা হচ্ছে আমরা জানি যারা অ্যাস্ট্রোলজি নিয়ে মোটামুটি চর্চা করি বা একটু পড়াশোনা করে থাকি, সেটি হচ্ছে লগ্ন ভাব এবং লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব, মেনলি সপ্তম ভাবের কারকত্বটা আমাদের এখানে দেখা প্রয়োজন। আপনারা যদি দেখেন কোনো কারণে সপ্তম ভাব এবং সপ্তম পতি কোনোভাবে নক্ষত্রের মাধ্যমে যদি ষষ্ঠ ভাব কানেক্ট করে, মেনলি ষষ্ঠ ভাব, মেনলি 6th হাউস কানেক্ট করছে, ডাইরেক্টলি কানেক্ট করছে, মানে সপ্তমপতি দেখা যাচ্ছে, সপ্তমপতি যে গ্রহটি আছে সেই গ্রহটি ষষ্ঠপতির নক্ষত্রে বসে আছে, বা ষষ্ঠ ভাবগত গ্রহের নক্ষত্রে বসে আছে, বা সে সপ্তমপতি গ্রহটি নিজে ষষ্ঠ ভাবে বসে আছে, বা সপ্তমপতি গ্রহটি যে কোনো ঘরে বসে আছে, সে ষষ্ঠপতির সঙ্গে বসে আছে। একদম পরিষ্কার ফলাদেশ, পরিষ্কার রুলিংস। এবং সেকেন্ডলি হচ্ছে অষ্টমপতি, ষষ্ঠপতি অষ্টমপতি কানেক্ট করছে সপ্তম ভাব বা সপ্তমপতি। তাহলে কিন্তু সেই জাতক বা জাতিকার বিয়ের ক্ষেত্রটা কিন্তু ভালো হয় না বা প্রবলেমেটিক হয়ে থাকে। এবার দেখুন, বিয়ের ব্যাপারটা এমনই একটা ব্যাপার যে সেটা অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, স্পেস ছাড়া, এটা তো কম্পিটিশন নয় একে অপরের কে কত মানে কম্পিট করতে পারবে হাজবেন্ড ওয়াইফের সঙ্গে, ওয়াইফ হাজবেন্ডের সঙ্গে, এটা সে ব্যাপারটা নয়। একে অপরের ওপর একটা ট্রাস্টওয়ার্দিনেস, এক সঙ্গে পথ চলা, ডিপেন্ডেন্সি, অনেক কিছু ফ্যাক্টরস থাকে, কম্প্রোমাইজ, অনেক কিছু ব্যাপার থাকে। তো সেই জায়গাগুলো কিন্তু প্রবলেমেটিক হয়ে যায় যখন এই সপ্তম ষষ্ঠ কানেকশন হয়। এ তো গেল জ্যোতিষের হরোস্কোপের ব্যাপার। এই জায়গাটা দেখলে কখনোই বিয়ের ক্ষেত্রে, জটক বিচারের ক্ষেত্রে এগোনো উচিত নয়। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সে আপনার অষ্টকোট বিচারের মধ্যে 36-এর মধ্যে যদি 30টা পয়েন্টও পেলে, 35টা পয়েন্টও পেলে, তাহলেও আমি, আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলছে এটার থেকে বিরত থাকা উচিত। এর পাশে আসে বাস্তু। এবার দেখা যাচ্ছে বাস্তুতে আমরা যে হরোস্কোপ গুলো করি, যে জন্ম ছকটা যেটা বিচার করি, যে রাশি ছক, মেষ রাশি থেকে মীন রাশি, মেষ রাশি থেকে মীন রাশি বিভিন্ন ডিরেকশনকে ইন্ডিকেট করে বাস্তুতে, সেই জাতক বা জাতিকা যে বাস্তুতে থাকে। তো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন মেষ রাশির যে ঘর, মেষ রাশির ঘর নির্দেশ করছে ইস্টকে, পূর্ব দিক, এবং ইস্ট সাউথ ইস্টকে। ইস্ট সাউথ ইস্ট মানে ইস্ট অফ সাউথ ইস্ট, মানে পূর্ব এবং দক্ষিণ পূর্বের মাঝামাঝি জায়গা। ঠিক তেমন ভাবে কুম্ভ রাশির ঘর নির্দেশ করছে পশ্চিম দিককে, তুলা রাশির ঘর নির্দেশ করছে পশ্চিম দিক এবং ওয়েস্ট সাউথ ওয়েস্ট, মানে সাউথ ওয়েস্ট আর ওয়েস্টের মাঝামাঝি জায়গা। তো এরকম 12টা রাশি বিভিন্ন ডিরেকশনস গুলো নির্দেশ করে। এবার দেখা যাচ্ছে কোনো লগ্ন সাপেক্ষে, দেখা যাচ্ছে কারোর ধরুন মেষ লগ্ন, মেষ লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব
অর্থাৎ তুলা রাশি, তুলা রাশির ঘর। তো তুলা রাশির ঘর নির্দেশ করছে ওয়েস্ট এবং ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টকে, পশ্চিম দিক এবং ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট মানে দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমের মাঝামাঝি জায়গা। তো কারুর মেষ লগ্ন, তো সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশির ঘরে আহ কোনো গ্রহ নেই দেখা যাচ্ছে, মানে মানে নর্মাল আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। কিন্তু ওয়েস্ট বা ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টে সেই যে মানে বাড়িতে যেই আছে, দেখা যাচ্ছে সেই বাড়িতে পশ্চিম দিক বা দক্ষিণ পশ্চিম এবং পশ্চিমের মাঝামাঝি কোনো নেগেটিভ এলিমেন্ট আছে। মানে দেখা যাচ্ছে সেখানে বাথরুম আছে, বা সেখানে রান্নাঘর আছে, বা সেখানে গাছপালা লাগানো আছে, বা সেই জায়গাটা ঢালু আছে, বা নিচ আছে, হ্যাঁ, বা গর্ত আছে, আন্ডারগ্রাউন্ড কোনো আহ, কিছু করা আছে, ওইখানে কোনো কুয়ো আছে। হ্যাঁ, তো দেখা যাচ্ছে তার হরোস্কোপে তো সপ্তম ভাবটা তো সেরকম নেগেটিভ নেই, কিন্তু তার দেখা যাচ্ছে অ্যাস্ট্রো বাস্তু যখনই আমরা করছি, তার সপ্তম ভাব অর্থাৎ তুলা রাশি, মেষ লগ্নে তুলা সাপেক্ষে তুলা রাশি হচ্ছে সপ্তম ভাব। তো সপ্তম ভাবে ওয়েস্ট অফ সাউথ ওয়েস্ট এবং ওয়েস্ট সেই জায়গাটাই বাথরুম আছে বা নেগেটিভ কিছু অ্যান্টি এলিমেন্ট হয়ে আছে। সুতরাং তাহলে কি হবে, তাহলে সেই জায়গাটাতে তার সপ্তম ভাবটা ড্যামেজ হয়ে যাচ্ছে, তা বাস্তুতে তার সপ্তম ভাব ড্যামেজ হচ্ছে। তো বাস্তুতে যখনই সপ্তম ভাব ড্যামেজ হচ্ছে, আপনি হাজার জটক বিচার করুন, হাজার প্রবলেম মানে প্রতিকার প্রতিবিধান করান, কিন্তু বাস্তু যেহেতু ওখানে পীড়িত হচ্ছে, বাস্তুতে অ্যান্টি এলিমেন্ট রয়েছে ওখানে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ওই জায়গাটা ডিস্টারবেন্স করবে, সেটা একদম অবধারিত। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে আপনাকে ওখানে এলিমেন্টাল ব্যালেন্স করতে হবে। অর্থাৎ ওখানে যে অ্যান্টি এলিমেন্ট রয়েছে, ওয়েস্ট মূলত কোন এলিমেন্টের দিক, ওয়েস্ট মূলত পশ্চিম দিক হচ্ছে মেটাল এলিমেন্টের দিক বা আকাশতত্ত্বের দিক। তো আপনাকে সেই জায়গাটায় স্পেস সার্জারি টেকনিক বলুন, সেই জায়গাটাকে আপনাকে প্রোটেক্ট করতে হবে, সেটা আপনাকে মেটাল এলিমেন্ট দিয়ে আপনাকে সেটাকে গার্ড করতে হবে। তবেই কি কি হচ্ছে দেখুন, এখানে কিন্তু আমরা ডাইরেক্টলি হরোস্কোপে প্রোটেকশন দিচ্ছি না, এখানে আমরা বাস্তুতে প্রোটেকশন করছি, এখানে বাস্তুতে আমরা সলিউশন দিচ্ছি। তাহলে ডেফিনেটলি সেই জায়গাটায় কি হচ্ছে, সেটার থেকে নেগেটিভ ইম্প্যাক্টটা কমে যাচ্ছে। তো এইটা কিন্তু এর অ্যাপ্লিকেশন কিন্তু ভিভিড, এটা কিন্তু ভয়ঙ্কর বড় একটা অ্যাপ্লিকেশন। শুধুমাত্র হরোস্কোপ, হরোস্কোপ তো দেখা প্রয়োজন জটক বিচারের ক্ষেত্রে, যেটা আমি অলরেডি বললাম একটু আগে, সপ্তম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের কানেকশন যদি হয় তাহলে সেটা কিন্তু খুব মারাত্মক হয়, সে যে কোনো ভাবেই হোক না কেন। একাদশ ভাবে হলে একটু কম হয়, পঞ্চম ভাবে হলে একটু কম হয়, কিন্তু অন্যান্য ক্ষেত্রে সেই জায়গাটা মানে ইম্প্যাক্টটা বেশি হয়। তো দুস্থান ভাবে যদি, দুস্থানস্থ ভাবে যদি থাকে, 6, 8, 12 যদি যুক্ত থাকে, তাহলে সেই জায়গাটা আরো ডিস্টারবেন্সটা বেশি হয়। তো এই জায়গাটা আমাদেরকে দেখা প্রয়োজন, এবং এই জায়গাটাকে আমাদেরকে সাপোর্ট দিতে হবে, সাপোর্ট নেওয়া অত্যন্ত ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ঠিক আছে, সেই জায়গাটাকে আমাদেরকে টেক কেয়ার করার প্রয়োজন রয়েছে, এবং প্রতিকার প্রতিবিধান সেইভাবেই কিন্তু আমাদেরকে করতে হবে। এর পাশাপাশি যেটাকে আমাদের দেখতে হবে সেটা হচ্ছে জটক বিচার তো আছে, আরেকটি পদ্ধতি আছে জটক বিচার, সেটাকে আমরা বলি পৌরুতন পদ্ধতি বা পৌরুতম, দশবিধ পৌরুতম। এটাকে আমরা 10টা পয়েন্ট আমরা মেনলি ম্যাচ করি হরোস্কোপে, দুটো ছেলের এবং মেয়ের ছক। তো সেই জায়গাটা দেখে আমরা ফার্দার প্রেডিকশন করি যে কি কতটা কি সেটা কম্প্যাটিবিলিটি। তো এই সার্বিক দিকগুলো কিন্তু আমাদের বিচার বিবেচনা করতে হবে রিগার্ডিং প্রেডিকশন। তো এটাই মূলত আপনাদের সামনে তুলে ধরা, এটাই মূলত বলা। তো বাস্তু একটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট ফর হ্যাপি ম্যারিড লাইফ বা হ্যাপি একটা মানে কম্প্যাটেবল একটা অবস্থানের জন্য। সবাই ভালো থাকবেন, নমস্কার।